17 বছরের যে আন্দোলন সংগ্রাম, যে লড়াই, এটি আমরা সবাই জানি। এই লড়াই সংগ্রামকে কিভাবে দিনের পর দিন, বছরের পর বছর আমরা এটাকে ধরে রেখেছি এবং সর্বশেষ এটাকে একটি গণঅভ্যুত্থান বা বিপ্লবে রূপান্তরিত করেছি। সেই চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট স্বৈরাচার, যাকে ইতিহাসের বাংলাদেশি ফেরাউন বলা হয়, সেই লেডি ফেরাউনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এই লেডি ফেরাউনকে বিতাড়িত করতে গিয়ে হাজার হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। লক্ষ লক্ষ ছাত্র জনতা, রাজনৈতিক নেতা কর্মীকে মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস তাদেরকে নানাভাবে হয়রানির মুখোমুখি হতে হয়েছে। মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। স্ত্রীর কাছ থেকে স্বামীকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে, কিংবা গুম করেছে, কিংবা হত্যা করেছে। এই যে দুঃসহ স্মৃতি, হাজারো লাখো স্মৃতি আমাদের সামনে আজকে জাজল্যমান এবং ইতিহাস। কিন্তু আমি যে প্রশ্নটি আজকে করতে চাই, 1971 সালে আমরা জীবন দিলাম, এই দেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করলাম, কিন্তু 71 পরবর্তী সময়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করতে পারিনি বন্ধুগণ। ওই সময় বিখ্যাত একজন লেখক ছিলেন অসীম রঞ্জন পাল। তার একটি বই অরক্ষিত স্বাধীনতা। এই বইটি যারা পড়েছেন তারা জানেন কিভাবে 71-এর পরে এই দেশটাকে একটি বাকশালী ফ্যাসিস্ট স্বৈরাচারের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, যার উপরে ডিপেন্ড করে, যার দিকে তাকিয়ে অনেকেই বলে এই দেশটা আমরা স্বাধীন করতে পেরেছিলাম। কিন্তু ধীরে ধীরে তার সেই নেতা কর্মীদের কর্মকাণ্ডের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদের দিকে তারা ধাবিত করেছে। এরপরে 1990 সাল আরেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হবে। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধাকে জীবন দিতে হয়েছে। অনেক মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। কিন্তু 90 পরবর্তী সময়েও জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারেনি। ওই 90 পরবর্তী সময়ে মইনুল আলমের লেখা একটি বই, বিখ্যাত বই ত্রিশক্তি ত্রিভুজ, বইটি বলে এখানে মঞ্জু ভাই পড়ে থাকতে পারেন। ত্রিশক্তি ত্রিভুজ, এই বইটিতে স্পষ্ট করে 90 পরবর্তী ইতিহাস তুলে ধরা হয়েছে। কিভাবে 90 পরে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হয় নাই। প্রিয় বন্ধুগণ, আজকে যদি 71-এর পরে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হতো, 90 সালের এই স্বৈরাচার পতন আন্দোলন কিংবা 90-এর এই গণঅভ্যুত্থানের প্রয়োজন ছিল। আবার 90 পরবর্তী সময়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হলে এই 2024 সালের লড়াই সংগ্রামের কোনো প্রয়োজন ছিল না। তার মানে এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে ইতিহাস আগামীতে আমাদেরকেও ক্ষমা করবে না। আজকে এই 24-এর গণঅভ্যুত্থানে এত শত মানুষ জীবন দিল, লড়াই করলো, সংগ্রাম করলো। আমরা যদি এই 24 পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি, তাহলে টুরিয়র ডুমরো আবারও এরকম লড়াই হবে, আবারও জীবন দিতে হবে, রক্ত ঝরাতে হবে, আমাদের মরতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, আমরা কি কিয়ামত পর্যন্ত মরতেই থাকবো? এই লড়াই কি চলতেই থাকবে? যদি আপনারা মনে করেন যে আমরা এই লড়াই চলমান রাখবো, তাহলে আমাদের কোনো বক্তব্য নেই। আর যদি মনে করেন যে না, আমরা রক্ত ঝরাতে চাই না, জীবন দিতে চাই না, তাহলে আজকে এই সময়, এবার এই সময়, এবার আমাদের জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। জুলাইয়ের যে দুঃসহ স্মৃতিগুলো বর্ণনা করলেন, আমরা ওই সময় দেখেছি আমাদের আইনজীবী অধিকার পরিষদের যে সদস্যরা সংখ্যায় তারা কম, কিন্তু তাদের যে বীরত্ব, যে সাহস তারা সেদিন দেখিয়েছে, এটা আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। অনেক সাহসী ভূমিকা তারা রেখেছিল সেদিন। তাদের সেই সাহসী ভূমিকার কারণেই আমাদের অনেক সহযোদ্ধা আমাদের সেই দলের সভাপতি থেকে শুরু করে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদের পাশে কিভাবে আমাদের এই আইনজীবী বন্ধুরা সেদিন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, ভূমিকা রেখেছিলেন, এগুলো কিন্তু আসলে মানে মিডিয়াতেও আসে নাই, আলোচনাতেও আসে নাই। ওই সময় তো আমরা এক প্রকারের ঘুমের মতো অবস্থার মধ্যে ছিলাম। মোবাইল এক বাসায়, আমরা আত্মগোপনে এক বাসায়, সারাদিন আন্দোলন সংগ্রাম যেখানে পারি অংশগ্রহণ করি, রাতের বেলা আরেক জায়গায়। এরকম একটা ভয়াবহ দুঃসহ স্মৃতি প্রত্যেকটা দল, বিএনপি, জামাত ইসলাম থেকে শুরু করে গণ অধিকার, অন্যান্য প্রত্যেকটা দল সেই অবদানটা জুলাই বিপ্লবে রেখেছে। কিন্তু আজকে বিপ্লব পরবর্তী সময়ে আমাদের মধ্যে যে বন্ডিং, যে ঐক্য থাকার কথা,
উশৃঙ্খল বক্তব্যের কারণে। এই লাগামহীন বক্তব্যের কারণে আগামীতে বাংলাদেশ যদি আর কোনো সংকটে পড়ে, তাহলে আরেকটা 111 আসতে কিন্তু সময় নেবে না। আর এরকম পরিস্থিতি ক্রিয়েট হলে ওই ফ্যাসিবাদ আবার আমাদের মাথার উপরে জেগে বসবে, আবার আমরা ভয়াবহ সংকটে পড়ব। কিছুদিন আগে জনাব তারেক রহমানকে নিয়ে কয়েকজন উশৃঙ্খল কর্মী তাদের মিছিলে যে স্লোগান দিলেন, এই স্লোগানের ফলে সারা বাংলাদেশে একটা ব্যাপক সমালোচনা তৈরি হলো, জন্ম দিল। আবার দেখলাম গতকালকে জামাত ইসলামের আমির সাহেব বক্তব্য দেওয়ার সময় পড়ে গেলেন, এটা নিয়েও ট্রল, এটা নিয়েও সমালোচনা। এই যে আমাদের সমালোচনামূলক একটা প্রতিহিংসার প্লট আমরা তৈরি করছি, এই প্লট থেকে বেরোতে না পারলে আগামী বাংলাদেশ কিন্তু সংকটে পড়বে, বিপদে পড়বে, আর আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে বন্ধুগণ। আমরা চাই না এই বাংলাদেশ আবার বিপদে পড়ুক, আবারও সংকটে পড়ুক। আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়তে চাই, বিনির্মাণ করতে চাই। তার জন্য আমরা সকলকে নিয়ে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সকলকে সেভাবেই ভূমিকা রাখতে হবে। নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তার এর আগের যে লাগামহীন বক্তব্য, তখনই সমালোচনা করেছিলাম আমরা। গতকালকে আবার একই বক্তব্য। আমরা তাদের ভালো চাই। তারা উদীয়মান ছাত্র নেতা থেকে আজকে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য রাজনীতি শুরু করেছেন, আমরা তাদের ভালো চাই। কিন্তু এরকম শৃঙ্খল বক্তব্য দেওয়া যাবে না যে বক্তব্যের কারণে আমাদের জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি হয়। আমরা সবাইকে নিয়ে নতুন স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। তো সেই স্বপ্নে, সেই লড়াই আমাদের আইনজীবী অধিকার পরিষদের বন্ধুরা মুখ্য ভূমিকা রাখবে। তারা আগামীতে নতুন এক বাংলাদেশের এই লড়াইকে ব্যবহার করবে। আমরা নবীন প্রবীণ সকলের সমন্বয়ে একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম। উনি যে বিষয়গুলো বলছেন যে রাজনীতিতে এখনকার সময় যে বিষয়গুলো ঘটছে, যে প্রতিপক্ষকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, যেটি উস্কানিমূলক, পাশাপাশি হেয় করার বিষয়গুলো কিন্তু আছে। তো সব কিছু কিছু দল অবশ্যই এই জিনিসটি স্মরণ করে দিচ্ছে অন্য দলকে। আমরা অবশ্যই রাজনীতির ক্ষেত্রে এখনকার সময়, যেহেতু জুলাই আগস্টের পরবর্তী সময়ে মানুষের চিন্তা ভাবনা যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের ধারাকে ধরে রাখতে এবং এই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা রাজনীতির ক্ষেত্রে যে পরিবর্তন চাই, সেই পরিবর্তনের ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলকে কোনো ধরনের শারীরিক বা কোনো ধরনের মনস্তাত্ত্বিক ভাবে এবং কোনো ধরনের মানহানির মূলক কথাবার্তা না বলা, গালিগালাজ না করা, এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু অন্য দলকে স্মরণ করে দিচ্ছে। অর্থাৎ এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে অন্য দলকে ছোট করা, অন্য ব্যক্তিবর্গকে ছোট করা, এবং এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দিচ্ছেন অনেকে। এটি অবশ্যই এটি ভারতের বাংলাদেশের রাজনীতিতে এইরকম একটি পরিবর্তন সবাই চায়। তো পরিবর্তনের ধারা বজায় থাকুক এবং সুন্দর বাংলাদেশ তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত হোক, এটাই আমরা চাই।